আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর ভারতে প্রচণ্ড একটি ঝাঁকুনি পড়েছিল। এরপর আমরা দেখছি যে ভারত অভ্যন্তরীণভাবে আন্তর্জাতিকভাবে নানান দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছে। আমরা জানি যে অরুণাচলের ৬০ কিলোমিটার এলাকা নাকি চীনের দখলে, এটি ভারতীয় গণমাধ্যমই বলছে। পাশাপাশি নরেন্দ্র মোদীর যে অভ্যন্তরীণ রাজনীতি, সেখানেও আমরা দেখছি তার দলের ভিতরে নানান পর্যায়ে বিদ্রোহ, অনেকে দল থেকে পদত্যাগ করছেন। সব মিলিয়ে বলা যায় যে ভারত কোণঠাসা নানান দিক থেকে। এই পর্যায়ে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হবে, ভারত কি চাইছে, বাংলাদেশ কি করবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় কোণঠাসা ভারত। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী, রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক ভাষ্যকার আশরাফ কায়সার। আমি রাশেদ আহমেদ চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই। খুব স্বাভাবিকভাবেই যেটা বলছিলাম যে ভারত প্রচণ্ড একটি ঝাঁকুনি খেয়েছে, যা তারা কল্পনাতেই আনেনি যে এমন একটা পর্যায়ে তারা পড়বে। তাদের মিত্র সবসময় আমরা দেখেছি আওয়ামী লীগকেই করতে। বাংলাদেশের জনগণের সঙ্গে নিশ্চয় তাদের কোনো সম্পর্ক ছিল না, ভারত সরকার দিত। হয়তো জনগণের সাথে জনগণের একটা সম্পর্ক থাকতেও পারে, কিন্তু তার বিরোধের রেখাটি টেনেছিল ভারত সরকার, সে যে দলই ক্ষমতা থাকুক না কেন। এখন এই অবস্থায় এসে বাংলাদেশ সরকার নিশ্চয় চাইছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে একটা সম্পর্ক রচিত হোক। নিঃসন্দেহে ভারত একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু ভারতের কাছ থেকে আমরা সেই ধরনের ইঙ্গিত কি পাচ্ছি সম্পর্ক উন্নয়নের? ধন্যবাদ। ভারতের যে পলিসিটা বাংলাদেশের প্রতি, আমরা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ছাড়া ওই সময় একটা কথা আছে যে একটা আমরা বলি নেগোসিয়েশন। তো ভারত হচ্ছে যে হোয়াট ইজ মাইন ইজ মাইন, আমার যেটা আছে আমার আছে, লেট আস নেগোশিয়েট হোয়াট ইউ হ্যাভ। তো এই মাইন্ডসেটটা যে আমি দেব না, কনসেশন দেব না, কিন্তু আমি যত নিতে পারি। এখন এটা কিন্তু খুব আশ্চর্য লাগে, একটা ম্যাচিওর দেশ, ম্যাচিওর ডেমোক্রেসি। নেহরু, মানে সত্যি কথা বলতে 100 স্টুডেন্ট থাকতে ডিসকভারি অফ ইন্ডিয়া এসব বইগুলো নেহরু পড়তাম। আমরা তো পাকিস্তানের সময় আমাদের খুব ফ্যাসিনেশন লাগতো যে কি গণতন্ত্র, আমরা এই মিলিটারি রুলের মধ্যে আছি পাকিস্তান। তো ওই দেশের একটা তো মানে এই যে রেভলিউশন হলো, যেটা ছাত্র জনতা, এরপরে যে ইন্ডিয়ার রিয়াকশনটা, যে আমাদেরকে, যে আমরা সংখ্যালঘুদেরকে, হিন্দু লোকদেরকে আমরা অত্যাচার করছি, এটা কিভাবে বলে? আমরা কেন উত্তর দিলাম না, তুমি যদি হিন্দুত্ব করতে পারো ইন্ডিয়াতে, কবে থেকে? এবং তুমি সংখ্যালঘুর সঙ্গে কী ব্যবহার করছো, কি রেকর্ডটা, ইন্টারন্যাশনাল রিপোর্টগুলো কি? তোমাকে তো ডাউনগ্রেড করা হয়েছে যে ডেমোক্রেসি। তুমি হোয়াট চিক ইউ হ্যাভ গট টু সে আবার বাংলাদেশ। তো আমাদের খুব ফার্ম হতে হবে। সেটা তো আমাদের এখানে তো আর ঘটেনি, হিন্দু নির্যাতনের বিষয়টি ভাবে না। হয়তো হিন্দুরা কখনো কখনো নির্যাতিত হয়েছে, সেগুলো সবই পলিটিক্যালি, কিন্তু সাম্প্রদায়িকতার দিক থেকে আমরা হিন্দুদের কতখানি নির্যাতন করেছি, বা এই যে ছাত্র গণ অভ্যুত্থান, সেটিকে কেন্দ্র করে যেভাবে ফোকাস করা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে, এগুলো তো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ক্রস চেক করেছে, যেগুলো হয়েছে, হ্যাঁ হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, সেগুলো পলিটিক্যালি। যেমন মুসলমানদের অনেকের বাসায় লুটতরাজ হয়েছে, ভাঙচুর হয়েছে, নির্যাতন হয়েছে, সেইভাবে হিন্দুদের উপরেও আক্রমণটি চলেছে, কিন্তু সেটি তো সাম্প্রদায়িক নয়। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের দুর্গ এখন তছনছ অবস্থায়, বাংলাদেশে তো একটা ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে, বিশেষ কোনো দলের পক্ষ নয়, নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থেই তারা কাজ করছে। এই অবস্থায় কি ভারতের যে অ্যাটিটিউড এই মুহূর্তে, তারা কি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাইছে, সেরকম কোনো সদিচ্ছা তাদের আছে, নাকি তারা এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ষড়যন্ত্র রয়েছে যে আওয়ামী রিজিমে ফিরে আসুক, তারা এটি চাইছে বাংলাদেশ? এখন ইন্ডিয়ান ইন্টেনশন তো আল্লাহ ছাড়া কি বলতে পারবে না, কিন্তু কথা হচ্ছে যে কোনো ডিপ্লোমেসিতে আমরা একটা বলি যে দেয়ার আর নো ইটার্নাল ফ্রেন্ডস, পার্মানেন্ট বন্ধু, পার্মানেন্ট এনিমি বলে কোনো জিনিস নাই। এটা হলো আমাদের পার্মানেন্ট জাতীয় স্বার্থ। ইন্ডিয়ারও তাই, আমাদেরও তাই। তো ইন্ডিয়া কিন্তু নিজের বেলায় ও নিজের স্বার্থ দেখছে। যখনই আমরা কিছু চাই, তখন কিন্তু
এটা আমরা আইদার উই আর অ্যান্টি ইন্ডিয়ান, না হলে এক্সেট্রা এক্সেট্রা। তো ইন্ডিয়াকে বুঝতে হবে যে আজকে আমাদের জনগণ ফ্যাক্টরতে পিপল টু পিপল কন্ট্যাক্ট, কোনো এক্সচেঞ্জেস এবং ডায়ালগ এছাড়া কিন্তু কোনো দেশ মুভ করতে পারে না, কারণ কোনো মিলিটারি সলিউশন নাই। কারণ ইন্ডিয়ার সঙ্গে আমরা সম্পর্ক নিশ্চয়ই ভালো চাই, ইন্ডিয়া আমাদের নিয়ারেস্ট নেবার, সবচেয়ে কাছের নেবার। তাছাড়া আমি পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, আমি ডিপ্টি হাই কমিশনার ছিলাম কলকাতায়। সত্যি কথা বলতে এখনকার ইন্টেলেকচুয়াল যে মহলটা, তারা কিন্তু বাংলাদেশের প্রতি দে ভেরি প্রাউড অফ বাংলাদেশ। এমন একটা জাতি, আপনার বাংলা ভাষা 52 সালের মুভমেন্টে পরে আপনার স্বাধীনতা আনছেন, আমরা তো এখনও দিল্লির আন্ডারে আছি। তো এইটা বুঝতে হবে ইন্ডিয়াকে যে বাংলাদেশ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু ইন্ডিয়া। এটা কোনো চ্যারিটি না। তুমি যদি বাংলাদেশকে ইগনোর করো, তুমি এখন অনেক তোমার সমস্যা, নট অনলি নর্থ ইস্ট, আর নেক্সট ডোর চায়না ইজ এ সুপার পাওয়ার। আমি কোনো চাইনিজ না, কিন্তু রিয়ালিটি ইজ এ ডিপ্লোমেট উইল সি দ্য রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। আপনি যদি রিয়ালিটি না দেখেন, আজকে যে অবতরণ হয়েছে, যে রেভলিউশন হয়েছে বাংলাদেশে, এটা সমস্ত ওয়ার্ল্ডে জাতীয় সংঘ থেকে আমার যে বন্ধুরা আছে সবাই বলে যে কংগ্রেচুলেশনস। খুব স্বাভাবিক। আমি একটু সাংবাদিক আশরাফ কায়সার, যেটি অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী বলছিলেন যে ইন্ডিয়া সবসময় চায় তার স্বার্থটা উদ্ধারক, খুব স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু এখন কি সেই বাস্তবতা আছে? গত 52 বছর তো আমরা এক ধরনের চিত্র দেখেছি, তার মধ্যে দিয়ে আবার স্পেশালি 15 বছরে তাদের রূপটি আমরা দেখেছি হাসিনা রিজিমের। এখন যদি তারা সেটাই মনে করে যে এখনও তারা যা চাইবে তাই পাবে, সেই জায়গাটিতে আসলে আমি যেটা বলছিলাম যে ভারত আসলে কোণঠাসা অবস্থা রয়েছে কিনা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভারত ভীষণভাবে কোণঠাসা অবস্থায় রয়েছে। কারণ আমার বক্তব্য হচ্ছে ভারত ব্যাকফুটে রয়েছে, ভারত বেকায়দায় রয়েছে। আপনি যেমন করে গত 15 বছরের সরকারের সাথে ভারত সরকার সখ্যতা তৈরি করেছিল, এবং তার ভেতরে কিন্তু জনগণ টু জনগণের যে সম্পর্ক হওয়ার কথা সেটি হচ্ছিল না। ওই সখ্যতার কারণে ভারতকে 3টি নির্বাচনে, যেখানে নির্বাচন হয়নি তাকে বলতে হয়েছিল নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এখন আমি কূটনীতির ভাষায় এর শাস্তি কি জানি না, তবে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে যে নিজেকে দাবি করে, সে যদি পাশের দেশের গণতন্ত্র হরণ করে তাহলে তার শাস্তি কি? আমার ধারণা কোনো এক জায়গায় নিশ্চয়ই আন্তর্জাতিক মহলে আমরা যেতে পারবো। আমাদের যে গণতন্ত্র, এরকম কি কোনো প্রভিশন আছে? প্রভিশন নাও থাকতে পারে স্যার, আপনি বলতে পারবেন, কিন্তু আমাদের তো যাওয়ার জায়গা থাকা দরকার যে একটি দেশ প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে কিনা। শুধু নির্বাচন না, কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি বিরোধী দল হবে, অথবা এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি বিরোধী দল হবে। এই গেমটিও ভারতের সাজানো। এবং সুজাতা সিং বলে ভারতের একজন পররাষ্ট্র সচিব ছিলেন, 2014 সালে এসে উনি জেনারেল এরশাদকে নির্বাচনে যেতে বাধ্য করেছিলেন, না যাওয়ার কারণে সিএমএইচে চলে যেতে হয়েছিল, অথবা তাদের কথা মতো না যাওয়ার কারণে। এখন এটি গেল গণতন্ত্র হরণে ভারতের জিএম কাদের তো এই 7 জানুয়ারি নির্বাচনের আগে ভারত ঘুরে এসে বলল যে বিশেষ বার্তা আছে, কিন্তু তাদের অনুমতি ছাড়া ডিসক্লোজ করা যাবে না। আপনি ভেবে দেখেন, জিএম কাদের ফিরে আসার পরে বাকরুদ্ধ অবস্থায় সমাজে ঘোরাঘুরি করলো, উনি কথা বলতে পারছেন না, তাই তো? ভারত কি এমন করলো আমাদের বিরোধী দলীয় একটা নেতার উপরে, যিনি আর কথা বলতে পারছেন না? উনি তো প্রকাশ্যে বলেন যে তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করা যাবে না। আচ্ছা, এখন আপনি দেখেন যে ভারতের কি বাংলাদেশকে বাদ দিয়ে বেঁচে থাকার উপায় আছে কিনা? আমি বলবো একদমই নাই। কেননা বাংলাদেশের 3 দিকে ভারত, এবং এই 3 দিকেই ভারতের কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা আছে। আপনি জানেন যে মণিপুরে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, এবং ভারতের ভেতরে যে সরকার, সেই সরকারের গত প্রায় 30 বছর ধরে প্রধানতম শত্রুর নাম হচ্ছে ভারতীয় জনগণ। কেননা যারা আদিবাসী, যারা আর্মড স্ট্রাগল করছেন, এবং সেটি শুরু হয়েছে কংগ্রেস সরকার থেকে, মনমোহন সিং সরকার থেকে, তারা বলেছেন যে এই মাওয়িস্টদেরকে দমন করা হচ্ছে ভারতের 1 নাম্বার প্রায়োরিটি। তার সঙ্গে যদি আপনি 7 সিস্টারকে দেখেন, মণিপুর, মিজোরামকে দেখেন, তাহলে ভারত একটা অস্থিতিশীল ভূমি, সেই দিকে আছে কাশ্মীর। তাতে করে ভারত নিজের ভেতরে অভ্যন্তরীণ সংকট দমনেই ব্যতিব্যস্ত।
বাংলাদেশকে এতদিন তার মুঠোয় পেয়ে যাওয়া একটি ভূখণ্ড মনে করছিল ভারত, যেখানে আপনার সীমান্ত হত্যা করে পার পাওয়া যায়, যেখানে নদীর হিস্সা না দিয়ে পার পাওয়া যায়, যেখানে মন মতো রাজস্ব দিয়ে বা না দিয়ে ট্রানজিট পাওয়া যায়, এবং যেখানে একটি সরকারের 2-3 জন লোকের সাথে সম্পর্ক রাখলেই দেশটির উপরে খবরদারি করা যায়। এটি ভেঙে পড়েছে। আমার ধারণা যে ভারতের লোকজন, বিশেষ করে সরকারের, তারা নতুন ষড়যন্ত্র বাদ দিয়ে গত 1 মাস ধরে কিন্তু তাদের ষড়যন্ত্র আমরা প্রতিদিন দেখছি। কখনো বলছেন যে মাইনরিটিরা অ্যাট্রাক্ট হচ্ছেন, কখনো বন্যার জন্য পানি ছেড়ে দিচ্ছেন, এবং কখনো বলছেন ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে প্রধান ইসলামিস্টদের প্রধান, সেটা অর্ণব গোস্বামী সেদিন তার অনুষ্ঠানে আবার বলেছেন। তাহলে এখন ভারতকে যেটি করতে হবে, সুসম্পর্কের জন্য অথবা কাজ চালিয়ে যাওয়ার মতো একটি সম্পর্কের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। দেখুন, বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কথা বলেছেন, আমি একজন নাগরিক হিসাবে গর্বিত। আমরা ভুলে গেছিলাম প্রতিবেশী একটি দেশের সাথে এরকম সমান গ্রাউন্ডে দাঁড়িয়ে কথা বলা যায়। সীমান্তে একজন মানুষ মারা গেলে তার হাই কমিশনারকে ডাকা যায়, অথবা আপনার বলতে পারা উচিত যে তিস্তার পানির ন্যায্য বন্টন হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, এবং আপনি আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। আমরা কি যে ভারতের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা বলেছি? দেখুন, সে যদি মাইনরিটির ইন্টারেস্ট নিয়ে এতই আগ্রহী হয়, ভারতের মাইনরিটিদের উপরে, মুসলমানদের উপরে মোদী সরকার কি করছে? মোদী সরকার তাদেরকে 2য় শ্রেণীর নাগরিক বানিয়েছে, এবং মোদী সরকার তাদেরকে বাধ্য করেছে, এমনকি এই নির্বাচনে যদি মোদীর ডানা কাটা না যেত, অন্তত 100 আসন যদি সে বেশি পেত, আরও আপনি মোদীকে দেখতেন মুসলমানদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যেতে দেখতেন। তেমন লক্ষণ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আওয়ামী লীগ এবং বিজেপির একটা মিল আছে। এই দল দুটির উগ্রবাদ এবং বিভাজনের রাজনীতিরও একটা মিল আছে। টাইম ম্যাগাজিন নরেন্দ্র মোদীকে বলেছে চিফ ডিভাইডার, কারণ উনি প্রধান বিভাজক ভারতের। 22 কোটি মুসলমানকে যিনি বলতে পারেন ভারতের শত্রু, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানকে যিনি আইডেন্টিফাই করতে পারেন ভারতের শত্রু, যেহেতু মুসলমানদের আবাস, তাহলে এই লোকটি কোনো সুস্থ মানসিকতার লোক না। অতএব ভারতের সাথে আমাদেরকে একই ইকুয়াল টার্মে কথা বলতে হবে যে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, যখন বাংলাদেশে গত 5ই আগস্ট যা ঘটেছে, ভারতকে শুধু সেটি গ্রহণ করতে হবে না, ভারতকে সম্মান করতে হবে। এটি বাংলাদেশের জনগণের মতের প্রতিফলন, এবং এই প্রতিফলনকে সম্মান করতে না পারা একটি বড় রকমের কূটনৈতিক ব্যর্থতা। অতএব বাংলাদেশের সাথে, দেখুন, আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, সম্মানজনক অবস্থান চাই। কাজে সেই জায়গাটিতে আমরা যত দ্রুত যেতে পারি আমাদের ভালো। নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মোদির বৈঠক হলে আরও ভালো, এবং ভারত যদি শেষ পর্যন্ত বুঝে থাকে যে বাংলাদেশের জনমত বোঝার উপায় কি, সেটি যে গোয়েন্দা সংস্থা দিয়ে হয় না, সেটি যে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিবাদী সরকার প্রধানের সাথে শুধু সম্পর্ক রাখলে হয় না, এই রিয়ালাইজেশন ভারতকে উপলব্ধি করতে হবে। রাশেদ আহমদ চৌধুরী যেটি সাংবাদিক আশরাফ কায়সার বলছিলেন, মানে এটাও খুব গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিশ্চয়ই বিশ্ব নেতারা যাবেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মধ্যে সাইড লাইনে বৈঠক হয়, সেরকম একটি প্রস্তাব আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সেটি ভারত এখনও কোনো প্রকার কোনো জবাব দেয়নি, এবং তাদের যে মানসিকতা এখনও পর্যন্ত বোঝা গেছে একটা দাম্ভিকতা প্রকাশ পাচ্ছে যে তারা প্রয়োজন বোধ করছে না। এই যে তাদের মানসিকতা, এতে করে কি বাংলাদেশ ভারতের মধ্যে বর্তমানে যে সম্পর্কের ঘাটতি, খুব স্বাভাবিকভাবে ভারতের কারণেই সেটি হয়েছে, এই ঘাটতি কি আরও বেশি ঘনীভূত হবে যদি তাদের এই মানসিকতা প্রকাশ পায়? এই মানুষ এটার জন্য তো বাংলাদেশ দায়ী না, নিশ্চয়ই না। কথা হচ্ছে যে ওদেরকে নিজের এই যে এটা একটা মেন্টাল ইস্যু, যে আপনি নিজেকে যখন সুপিরিয়রিটি মনে করেন, আপনি মনে করেন যে আপনি একটা এমন কিছু বড় ভাই যে আপনার কথাতে আমরা উঠবো বসবো। আর এটা আমাদের যেটা বলে যে ফরেন পলিসি, ডিপ্লোমেসি ইজ এন এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। এখানে আমাদের উইকনেসটা দেখেন, এই যে একটু আগে বললেন যে জাতীয় পার্টির, আমরা এখনো জাতীয় কনসেনসাসে একটা ইস্যুতে বলেন আপনি যে বিএনপি আর আওয়ামী লীগ মেজর পার্টি, তাই না? হয়নি। আপনি যদি বলেন ইন্ডিয়া, আমি বলবো পাকিস্তান, আপনি বললেন এটা। তো আমাদের জাতীয় স্বার্থতে একটা কনসেনসাস আসতে হবে। আর ইন্ডিয়া যে মারাত্মক ভুল করছে, অ্যাজ এ স্টুডেন্ট অফ ডিপ্লোমেসি, পলিটিক্যাল সায়েন্স, আমি দুঃখিত কারণ আমি বুঝতে পারছি না যে
মিনিমাম ফোরসাইট নাই কেন? আর এটা কিন্তু ইন্ডিয়ান জনগণের সবার মত না, এটা আমি বলবো। কারণ এটা মোদি ওই যে অনেক আগে বিহারে এটা করেছিল, যার জন্য তার পাসপোর্ট বাতিল হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার আগে, গুজরাটে। ওখান থেকে সে সরে নাই, বরঞ্চ এই হিন্দুত্ব জিনিসটা মানে একটা পয়জন। কারণ আপনি ধর্মকে যখন রাজনীতির সঙ্গে মিক্স করেন, এটা একটা ডেঞ্জারাস কম্পিটিশন। তো আমরা দেখলাম ইতিহাস পাকিস্তানের সময়, কথা আমি ওই সময় ছাত্র ছিল আমরা, এখানে ইস্ট পাকিস্তান ছিল। তো প্রশ্ন করা হলো, তো তখন চিফ মিনিস্টার বলতো যে আই ক্যানট আনসার দ্য কোয়েশ্চেন, আমি উত্তর দিতে পারবো না, ফর দ্য সেফটি অফ ইসলাম, ইসলামের নিরাপত্তার জন্য এবং সিকিউরিটি অফ পাকিস্তান, এই দুইটা শব্দ। সারাক্ষণ আপনি যদি মানে এটা আমরা ফেড আপ হয়ে গেলাম। বাঙালি তো আমরা ধর্ম পালন করি, কিন্তু আমরা শো করি না। আমাদের বাংলা সংস্কৃতি আমরা নিশ্চয়ই আমরা লালন করি, কারণ লালন ফকিরের যে গানগুলো অথবা ইয়েগুলো, তারপরে রবীন্দ্রনাথ, নজরুল আমরা শুনবই, তাই না? আমরা ডিপ্লোমেট হই, আপনি জার্নালিস্ট হবেন, যত কাজ করেন কিন্তু গান শুনতে হবে। আর কিন্তু আপনি পাকিস্তানে যান, অনেক দেশে আমি এরকম দেখে নেই আমাদের মতো বাঙালিরা। আর বাংলার সংস্কৃতি যে এটা হিন্দু মুসলিম অ্যাকচুয়ালি করে না। আমি ছোটোকাল থেকে আমরা দেখে আসছি, পুজোর সময় হিন্দুরা আসতো, আমরা করতাম, এটাই আমাদের। তো ইন্ডিয়া ইজ মিসক্যালকুলেটিং যে এত বড় একটা চেঞ্জ হলো, এটা জনতা, স্টুডেন্ট রেভলিউশন, যেটা ছাত্র জনতা, এটা ইমপ্লিকেশনটা অসম্ভব। এখন যদি ইন্ডিয়া এই ভুলটা করে, ইন্ডিয়া উইল পে হেভি প্রাইস ফর দিস ডিপ্লোম্যাটিক ব্লান্ডার, আমি এটা বলতে পারি। যদি গুড সেন্স করে, তাহলে বাংলাদেশে যে সরকার থাকে না কেন, আমাদের 170 মিলিয়ন জনগণ কি আমরা কি কিছু না? আমরা ডামি? এটা আমাদের ব্যাপার, ইটস নট ইয়োর প্রবলেম। তুমি এই যে আমাদের বন্ধু আশরাফ কাছে বললেন যে এই যে ইন্ডিয়ার সব ভুলগুলো সুন্দর করে চমৎকারভাবে, তো এটা আসল কথা, যে ওরা বুঝতে হবে যে তোমরা ইউ পুট ইউর ওন হাউস ইন অর্ডার, তোমার বাসাটা তুমি, কারণ তুমি যদি ফরেন পলিসি কীভাবে করবে, তোমার কিন্তু ডোমেস্টিক এখানে আগুন লাগছে তোমার। আমাদেরকে বলছো তুমি আসো ইন্ডো প্যাসিফিক জয়েন করো, ওইটা করো, ওখানে আসো, যেটা ইন্ডিয়ার স্বার্থে। আমরা কেন জড়িত হব? আমরা চাই না যে ইন্ডিয়ার আগুনটা আমাদের এখানে লাগুক। আমি একটু সাংবাদিক আশরাফ স্যার, এই বৈঠক প্রসঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হ্যাঁ আমরা প্রস্তাব দিয়েছি বৈঠকের, তারা যদি সম্মত না হয় তো আমরা তো আর জোর করে কিছু করতে পারি না। ওনার এই ছোট্ট কথার মধ্যে একটা কূটনৈতিক বার্তা আমরা পেতে পারি, যে আমরা চেষ্টা করছিলাম, আমরা বারবার মার খেয়েও চেষ্টা করছিলাম একটা প্রতিবেশী সুলভ মানে সম্পর্ক বজায় থাকুক, কিন্তু তারা সেটি মানতে চাইছে না, তারা দূরে রাখতে চাইছে। এটিও আমি মনে করি যে একটা কড়া মেসেজ তার এই কূটনৈতিক বার্তার মাধ্যমে। এবং ডক্টর ইউনূসের যে প্রসঙ্গগুলো আপনি বললেন, পিটিআইতে যে সাক্ষাৎকারে দিয়েছে, সেখানেও কড়া মেসেজ আছে, কীভাবে পানির ন্যায্যতা সৃষ্টি হবে, ন্যায্যভাবে আমরা পাবো, কিংবা শেখ হাসিনার বিষয়ে তিনি মন্তব্য করেছেন যে তাকে চুপ থাকতে হবে। আমার কথা হচ্ছে যে মোদী সরকার না হয় বুঝতে পারছে না, তারা চরম এক্সট্রিমিস্ট পর্যায়ে পৌঁছেছে, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি এগুলো অ্যাকসেপ্ট করছে? আপনার কাছে কী মনে হয়? 1971 সালে পাকিস্তান সরকার বা সেনাবাহিনী যে পূর্ব পাকিস্তানে তাণ্ডব চালিয়েছে, পরে আমরা জেনেছি যে পাকিস্তানের জনগণ, অনেকেই বলেছেন, সুশীল সমাজের লোকরাও বলেছেন, তারা অতটা জানতেন না। এমনকি যে সামাজিক সংগঠনগুলো আছে তারাও জানতেন না। কেন? তখন একটা প্রোপাগান্ডা করা হয় দেশের ভেতরে যে আমাদের অখণ্ডতা দরকার, আমাদের স্বাধীনতা চলে যাচ্ছে, ইসলাম বিরোধী শক্তি পূর্ব পাকিস্তানে আক্রমণ করেছে, ইত্যাদি ইত্যাদি। ভারত সরকারকে আমি পাকিস্তান সরকারের মতো অবস্থায় দেখতে পাচ্ছি এখন। কেননা তার ভেতরে যে রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, জনগণের যে আপনার সুচিন্তা বা অভিপ্রায়, সেটি কিন্তু ভারত সরকারের কর্মকাণ্ডে আমি দেখতে পাচ্ছি না। কেননা আপনি একটি প্রতিবেশী দেশের সাথে এমন আচরণ করেছেন বা করছেন যেটি কূটনীতির ভাষা তো দূরের কথা, স্বাভাবিক সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও গ্রহণযোগ্য না।
অতীতের ভারতের সমস্ত কর্মকাণ্ড আমি বাদ দিলাম, শেখ হাসিনাকে ভারত যে রেখেছে কোন ক্যাপাসিটিতে রেখেছে? আমার দেশের গণহত্যাকারী যাকে আমরা খুঁজছি, যার বিচার হবে এবং আমরা দেখে যাব যে আমার সন্তানকে খুন করার অপরাধে তার কি বিচার হয়েছে, তাকে আপনি রেখেছেন কেন ভারতে? তাকে আপনি ভারতে যেতে দিয়েছেন কেন? এবং ওখানে বসে উনি যখন বাংলাদেশে তার কর্মীদেরকে বিভিন্ন কর্মপরিকল্পনা পাঠায়, সেটি তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটি ভারত সরকারকে নিশ্চিত করতে হবে। এবং জানেন আমাদের 2013 সালে এক্সট্রাডিশন অ্যাক্ট করা হয়েছে, সেটাতে কিন্তু ভারতকে আমরা যে কোনো সময় অনুরোধ করতে পারবো আমাদেরকে এই প্রধান আসামিকে ফেরত দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, ভারতের যেটি হচ্ছে, এখানে আবার একটা বিধান আছে, যদি সংশ্লিষ্ট রাষ্ট্রের আদালত নির্দেশ দেয় ওই বন্দীকে বা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য ওই রাষ্ট্রের, সেক্ষেত্রে আশ্রয়দাতা রাষ্ট্র যদি মনে করে না এগুলো সরল মনে করা হয়নি তার এই আদালতের মামলার রায় বা মামলার বিষয়গুলো, তাহলে আশ্রয়দাতা রাষ্ট্র তাকে ওই বন্দীকে বা ওই পলাতক ব্যক্তিকে ফেরত নাও দিতে পারে। অবশ্যই এই ধরনের বিধান রয়েছে, সেই জায়গাটিতে আমরা একসময় যাব। কিন্তু সাদা চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি তাকে আশ্রয় দিয়েছেন এবং আপনি তাকে প্রোপাগান্ডাতে এখনো হেল্প করে যাচ্ছেন। আমার যেটি ধারণা, ভারতের যেটি হয়েছে যে একটা আকস্মিক শক ভারতের হয়েছে, মানুষের যেরকম হয় একটি রাষ্ট্রেরও হতে পারে। কারণ সে তো একটা ছন্দে আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করছিল এবং তাদেরই পরামর্শে আমরা অনেক সময় বুঝতাম যে আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করে জনপ্রিয়ভাবে বলা হতো এটা ভারতের গোয়েন্দা সংস্থা বলছে, অথবা ভারতের সাউথ ব্লক আওয়ামী লীগ সরকারকে বুদ্ধি পরামর্শ দেয়। এবং এই ঘটনায় ভারত বেশ খুশি খুশিও থাকতো যে ভারত একটা আঞ্চলিক মোড়ল হয়েছে এবং যার একটা শিশু সমর্থক আছে যার নাম বাংলাদেশ। এবং শেখ হাসিনাকে আমরা প্রায় মনে হতো যে উনি কি ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ উনি যেভাবে কথা বলছেন মুখ্যমন্ত্রীরাও আজকাল এভাবে কথা বলেন না। পান্না, আপনাকে বলি, ভারতের কি এই অঞ্চলে কোনো বন্ধু আছে? না, কোনো প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কে নাই। কেন? কারণটা ভারতকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। এবং কেন, কোন আচরণের কারণে নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা কেউ এবং বাংলাদেশ জোর করেছিল, সেটিও ছুটে গেল। কাজেই ভারতকে অ্যাসেস করতে হবে কেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও যেটি বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত, স্যারকে আপনার পুনরুজ্জীবন করতে হবে। কেন বলি, ভারত সবসময় চেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক আপনার সাথে আমার, কিন্তু মাল্টিল্যাটারাল সম্পর্ক ভারত পছন্দ করে না। আজকে আমাদের যে পানি সেটি নেপাল, ভুটানও যুক্ত, বাংলাদেশ যুক্ত, ভারত যুক্ত। আসেন আমরা 4 দেশ বসি, খোলা মনে কথা বলি এবং আমাদের হিস্সা আমরা বুঝে নিই। ভারতের মরলিপনা হোঁচট খেয়েছে, ভারত কোণঠাসা হয়েছে প্রতিবেশী দ্বারা, ভারতের আন্তর্জাতিক মরলিপনার যে স্বপ্ন সেটি হোঁচট খেয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে তাদের কূটনীতি এবং গোয়েন্দা ব্যর্থতা দৃশ্যমান। এখন আপনার ভারতকে রিকোর্স করতে হবে, নতুন করে লিখতে হবে, যেটি হবে বাংলাদেশকে সম্মান দিয়ে, বাংলাদেশের জনগণের ইচ্ছার অভিপ্রায়কে সাধুবাদ জানিয়ে প্রতিবেশী একটি ষড়যন্ত্রহীন রাষ্ট্র যেভাবে ব্যবহার করতে পারে সেই জায়গায় ভারত হাঁটতে পারে কিনা। তবে আমার ধারণা ভারতের এই সরকার যেটি ক্ষমতায় রয়েছে, আপনি জানেন যে গত নির্বাচনের 85টি আসনের ব্যাপারে কারচুপির অভিযোগ উঠেছে এবং আমার ধারণা এই সরকারটির লেজিটিমেসি, ম্যান্ডেট হয়তো যে কোনো সময় সরে যেতে পারে। আমি কিন্তু ভারতের অখণ্ডতা কতদিন অক্ষুণ্ণ থাকবে এই জায়গাটি তো এখন সন্দিহান। কেননা আপনি যখন জনগণের উপর আক্রমণ করেন, সেটি মণিপুরে হোক, মিজোরামে হোক, কাশ্মীরে হোক, যেই নামেই করেন, হিন্দুত্ববাদের নামে করেন, অখণ্ডতার নামে করেন, ভারত রাষ্ট্রের জনগণ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এই সরকারটি তাদের প্রতিনিধিত্ব করে না। যেমনটা মানুষ 15 বছর পর বাংলাদেশের ক্ষেত্রে এখন যেটি আপনাকে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে 15 বছরের প্রায় পুরো সময় জুড়েই আমরা অনেককেই বোবা হয়ে থাকতে দেখেছি, চুপ করে থাকতে দেখেছি, সুবিধা নিতে দেখেছি, লভ্যাংশ পেতে দেখেছি। শেষ 1 মাসে তো দেখেননি, 36 দিনে তো দেখেননি। বিপ্লব এতটাই দ্রুত, এতটাই আকস্মিকভাবে ঘটতে পারে। চমৎকার বলেছেন রাশেদ আহমেদ চৌধুরী। ভারত কোণঠাসা এটা আমরা সবাই বুঝতে পারছি, অভ্যন্তরীণভাবে এবং জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। আমি যে প্রশ্নটা আরেকটু জানতে চাই, যেটি সাংবাদিক আশরাফ কায়সারের কাছেও করেছিলাম, উনি উত্তর দিয়েছেন, আপনার কাছেও জানতে চাই, ভারতের এই যে এক ঘরে হয়ে যাওয়া, অন্তত দক্ষিণ এশিয়া বেসড জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসির জায়গা থেকে, সেই জায়গায় থেকে ভারতের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে
তারা কেন নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে না, এই জায়গাটাতে আমরা অন্তত করতে দেখছি না। আমি কি ভুল আর সঠিক আশরাফ কাইসার? আমরা কিন্তু এই প্রসঙ্গে কংগ্রেসকে বা অন্য দলকে সোচ্চার হতে দেখছি না। এটির একটি কারণ হতে পারে যেটি স্যার বলছিলেন, যে ভারতে এক ধরনের জাতীয় ঐক্য হয়, কখনো কাশ্মীর ইস্যুতে, কখনো পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু কখনো ভুল ঐক্যও হয়। বাংলাদেশ ইস্যুতে ধারাবাহিকভাবে ভারতে মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে, রং ইনফরমেশন ছড়ানো হয়েছে, প্রোপাগান্ডা করা হয়েছে। ফলে এমনও হতে পারে অন্য দল, কংগ্রেসের মতো দলও হয়তো এখানকার সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, অথবা ভারতের এই যে ইসলামোফোবিয়া, যে বাংলাদেশেও কি তাহলে পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে গেল কিনা, আমার ধারণা তাদের ঘাটতি রয়েছে তথ্যের। যদি ঘাটতি না থাকতো তাহলে আপনি দেখতে পেতেন এতদিনে তাদেরকে সোচ্চার হতে আমরা দেখতাম। এক্স্যাক্টলি। রাশেদ আহমদ চৌধুরী, আপনার প্রতিক্রিয়া বা আপনার মন্তব্য? না, আমি আমার যে কলিগ আশরাফ কাউসার অ্যানালিসিসের সঙ্গে আমি একমত। তো এখানে অ্যাজ এ ডিপ্লোম্যাট আমি বলবো যে এই যে মোদি যাচ্ছে ইউএনএ, আমরা প্রফেসর সঙ্গে মিটিংয়ের প্রস্তাব, আমরা এটা ভালো, আমরা মিটিংয়ে দেখা করতে চাইছি, কিন্তু এটা হচ্ছে একবার, জাস্ট ওয়ান্স। এরপরে যদি মোদি মিট না করে, কোনো মিটিং না হয়, লুজার কিন্তু ইন্ডিয়া হবে, মোদি হবে। কারণ ইন্ডিয়ান জনগণ এখনও চাচ্ছে যে ওদের যে বিজনেস ইন্টারেস্ট, ট্রেমেন্ডাস বিজনেস ইন্টারেস্ট, আমরা তো ওয়ান ওয়ে ট্রাফিকে সত্যিকার বলতে পুরা যে 15 বছর ট্রেড গ্যাপ কিন্তু সাংঘাতিক, অসম্ভব গ্যাপ। আর এখানে ইন্ডিয়া কিন্তু কোনো রকমেই, মানে যে একটা হয় না, আমরা যখন তো এলডিসি, এখন তো এলডিসি যে ক্লসটা, ওটাও মানবে না। ভারত কিন্তু, বাংলাদেশ কিন্তু ভারতের টপ 5টা রেমিটেন্স কান্ট্রির একটা। কাজে এখানে যে ইন্ডিয়ানরা কাজ করে যৌক্তিক এবং অযৌক্তিকভাবে, তারা কিন্তু ভারতের রেমিটেন্সের যে $100 বিলিয়ন যে রেমিটেন্স, সেটা কিন্তু বাংলাদেশ টপ 5। অতএব ভারত তার চাকুরির বাজার হারাবে, ট্রেড গ্যাপ কিন্তু সাংঘাতিকভাবে ওইদিকে ঝোঁকা, সেইটাতে ভারত তার ব্যবসার ক্ষেত্র হারাবে। ভারতের, স্যার ঠিকই বলেছেন, ভারতের ক্ষতির জায়গা কিন্তু শুধু রাজনৈতিক না, অর্থনৈতিক ক্ষতি। অর্থনৈতিক এবং সত্যিকারে আমরা একটা ইয়েতে বলতাম যে ওই যে বানিয়া হ্যাবিটটা, যে আমি নেব দেব না। এখন বাংলাদেশের জনগণ কিন্তু আজকে থেকে না, ঐতিহাসিক, মানে পলিটিক্যালি মোস্ট কনসিয়াস। এটা তো ইস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ না, আমাদের এই পার্টটা। সিপাই যে বিদ্রোহ বলেন, এটা বলেন, ইতিহাসে বাংলাদেশি জনগণ, আর এখনো মানে ছাত্র জনগণ। তো এটা উচিত হবে ইন্ডিয়াকে টু রিপ্রাইজ দ্য পলিসি। ওদের এত থিঙ্ক ট্যাঙ্ক আছে, এত বড় বড় ইয়ে আছে। তো আমার যে কন্ট্যাক্ট ইন্ডিয়ানদের সঙ্গে, জাতিসংঘের মধ্যে, আমি এটা বলবো যে অনেকে কিছু বলছে না, কিন্তু ডিপ্লোম্যাটরা অনেকে তারা খুশি মোদির এই পলিসিতে। ওরা বললো যে ও তো ইন্ডিয়াতে অনেক ক্ষতি করছে, এখন দে মাস্ট নট, উই মাস্ট নট লুজ বাংলাদেশ, অ্যান্ড উই ডোন্ট সাপোর্ট। ওরা সাপোর্ট করে না এই যে কোনো ফর্ম অফ ডিক্টেটরশিপ, যেটা মানে আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টারের সময় হয়েছে, অটোক্রেসি। এটা স্পেশালি ইন দ্য গার্ব অফ ডেমোক্রেসি, এটা হলো খুব ডেঞ্জারাস ফর্মুলা ফর এনি কান্ট্রি। তো এটা যেভাবে হয়েছে রেভলিউশন, ওরা কিন্তু অসম্ভব ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট জাত, মানে আমি কমন পিপলকে বলছি। এবং আমার সঙ্গে যারা কাজ করছে ইয়েতে, তারা কিন্তু সত্যিকারের খুবই ব্রিলিয়েন্ট কয়েকটা, আমি নামও বলতে পারি, কয়েকজন যারা মানে জাতীয় সঙ্গে আমার সঙ্গে ছিলেন, তারা ব্রিলিয়েন্ট। এবং আমাকে বলতো, স্যার আপনি পলিসি করবেন, আমাদেরকে এসব কাজ ছেড়ে দেন, আপনি করেন। তো এই জিনিসটা যেটা আমরার মধ্যে কিন্তু ওটা নাই। আমরারা মানে স্পেশালি এই পিরিয়ডটা, এই যে 15 বছর, তারা এখন মনে করছে যে ইট ইজ দেয়ার টাইম, দে আর দি মাস্টার, আর আমরা হলাম স্লেভস। মানে এখনো সেখান থেকে বের হতে পারছে না পারলে কিন্তু দেশের মধ্যে আমাদেরকে উইল হ্যাভ টু ফিক্স। প্রফেসর ইউনূস যত করতে পারেন, হি হ্যাজ টু ডু ইট। যে প্রায়োরিটি রিফর্ম, প্রথমে এসেনশিয়াল রিফর্ম করতেই হবে,
নাহলে তো আপনি মানে একটা ভ্যাকিউম ক্রিয়েট করেছে। একটা ভ্যাকিউমের মধ্যে ওয়াই ডিড কেয়ারটেকার কাম? একটা পলিটিক্যাল প্রসেস ফেল করলে তো আসে, তো পলিটিক্যাল প্রসেস ফেল করলে কেয়ারটেকার আসে। মানে কেয়ারটেকার যদি ফেল করে আপনি বুঝতে পারেন হোয়াটস দ্য ইমপ্লিকেশন। সেই জন্য আমি মনে করি মিলিটারি আর্মিকে আপনি যতই টু মনে করেন, কিন্তু আর্মি হ্যাজ ডান সিভিল অ্যান্ড মিলিটারি কোঅপারেশন। আর্মিকে আরও অ্যাক্টিভ হতে হবে। রুল অফ ল, যা নিউজগুলো পাচ্ছি যে গণ্ডগোলগুলো হচ্ছে, এগুলো কিন্তু আপনি লাইটলি নেবেন না, আমরা লাইটলি নেব না। নিশ্চয় না। একটা স্টিচ অন টাইম সেভস দ্যাট। এবং ডিফিটেড ফোর্সেসরা এখনো বসে আছে। তো আমাদের উচিত হবে যে একটা কনসেনসাসে আসতে, সিভিল সোসাইটি। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21 রাতে। আমরা আলোচনা করছি ভারত কতটা কোণঠাসা হয়ে পড়েছে অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে। সাংবাদিক আশরাফ খাইসরা, আপনি বলছেন, এবং আমরা সবাই জানি যে ভারত একে একে সব মিত্রকে হারাচ্ছে, মিত্র বলতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে। এই যদি অবস্থা হয় এবং চীন অরুণাচলের 60 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, ভারতের আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি? ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ যদি এই ধারায় চলে তাহলে আমি বেশ আশঙ্কা প্রকাশ করছি এবং আমি অন্ধকারই দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি, আফ্রিকা থেকে শুরু করি। কেনিয়াতে এই মুহূর্তে এখন যখন আমরা কথা বলছি, ছাত্ররা আমাদের মতোই ওরা কিন্তু আন্দোলন করছে এবং আদানির বিরুদ্ধে। আফ্রিকার অনেক দেশে ভারতের যে কর্পোরেটরা কাজ করছে, যারা খনি খনন করছে, যারা ন্যাচারাল পরিবেশকে নষ্ট করে ব্যবসা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধে উঠেছে। তাদের একজন গৌতম আদানি, আদানি গ্রুপ। আচ্ছা, এখন ভারতের ভিতরেও কিন্তু আদানি আমাদের এসালমের মতন, আমাদের এসালম। আপনি এখন থেকে এই শাসনগুলোকে একদম মানে থাইল্যান্ডের ভাষায় বললে সেম সেম দেখতে পাবেন। যে এখানে যেরকম এসালম, সালমান রহমান, বসুন্ধরা, হ্যাঁ, সেইখানে আবার আদানি, রিলায়েন্স, এরকম। তার মানে হচ্ছে যে একটি সরকার ক্ষমতায় আসে, সে ফ্যাসিবাদী হয়ে ওঠে, তার সহযোগী হয় কর্পোরেট হাউসগুলো, এবং সেটা এই নেক্সাসটি শাসনটি করে। এবং তারা এক পর্যায়ে বাড়তে বাড়তে তারা টের পায় না কখন তাদের পায়ের নিচের পাটাতন সরে গেছে। ভারতের এখন দুর্যোগ শুরু হয়েছে, এমনকি আফ্রিকায়। ভারতের ভেতরেও ঝাড়খণ্ডের মতো এরিয়াতে আপনার এই যে প্রকৃতি ধ্বংসকারী উন্নয়ন, যেটা আমাদের ভদ্রমহিলাও করছিলেন, খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এবং বঙ্গোপসাগর কর্ণফুলীর নিচ দিয়ে টানেল, রেভিনিউ আসে না 5%ও। কাজেই আপনার এই উন্নয়নের মানে এটা কি? উনি একটা লোক দেখানো উন্নয়ন চাচ্ছিলেন। এবং আপনি করে ঘি খাওয়ানো। হ্যাঁ, আপনি স্বৈরাচার এবং ফ্যাসিবাদীদের আরেকটি প্রবণতা দেখবেন, তারা তোরণ পছন্দ করেন। রোকেয়া হলের সামনে বড় তোরণ, হলের চেয়ে বড় তোরণ। মিলিটারি ফার্মের সামনে ফার্ম গ্রিন, তোরণটি বড়। এটি একটা আয়ুব খানকেও আমরা হয়তো দেখেছি যে তারা দৃশ্যমান জিনিস চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ফ্যাসিবাদী শাসনে মেয়েদের হল হয়েছে রাস্তার পাশে। তা আমি একজন শিক্ষককে জিজ্ঞেস করেছি যে রাস্তার পাশে কেন, এত ভেতরে জায়গা? বলেছে না, উন্নয়ন তো রাস্তা থেকে দেখতে পেতে হবে, তার মানে উন্নয়ন দৃশ্যমান হতে হবে। আচ্ছা, ভারতের আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস পিটিআইয়ের সাক্ষাৎকারে আরও একটি কথা কিন্তু পরিষ্কার বলেছেন যে ভারতকে আমাদের শেখ হাসিনার দৃষ্টিতে দেখলে হবে না। শেখ হাসিনার দৃষ্টি কিন্তু টক্সিক। শেখ হাসিনার দৃষ্টি হচ্ছে প্রতিহিংসাময়। শেখ হাসিনার দৃষ্টি হচ্ছে গণতন্ত্রহীন নির্বাচন অথবা শাসন। শেখ হাসিনার দৃষ্টি হচ্ছে ফ্যাসিবাদী। ভারতকে পরিষ্কার স্বচ্ছ কাজ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে, এবং যেখানে বাংলাদেশের ছাত্র জনতা এমনকি সৈনিকের একটা ঐক্যবদ্ধ অভ্যুত্থানকে ভারত দেখতে পায়। আমরা কিন্তু রাজপথে সেনাবাহিনীর বিশেষ করে নিম্নপদের সৈনিকদের দেখেছি, তাদের কারণেই কিন্তু সেনাবাহিনী গুলি করেনি। দেখুন, জেনারেলরা সবসময়ই এস্টাবলিশমেন্টের পক্ষে হয়, তার পদ পদবীর বিষয় থাকে, তার সুবিধার বিষয় থাকে, তার কিছু লভ্যাংশের শেয়ার থাকে, তার এক ধরনের নেগোসিয়েশন থাকে। কিন্তু রাস্তায় যে সৈনিক নেমেছিল, সে কৃষকের সন্তান, সে শ্রমিকের সন্তান, সে একজন কর্মচারীর সন্তান। সে দেখতে পেয়েছে আমি কাকে গুলি করছি, এ তো আমার ভাই। কার জন্য গুলি করছি? সেই মহিলার জন্য, যার আসলে 1000 জনের বাইরে, যার কোনো গতিবিধি নাই। বাংলাদেশে শেখ হাসিনা 1000 জনের শাসন কায়েম করেছিলেন। ওই 1000 জনই তার মন্ত্রী, ওই 1000 জনই তার সংসদ সদস্য, ওই 1000 জন ডিজিএফআই, তারেক সিদ্দিকী,
এবং তাদেরকে নিয়ে এস আলম, সালমান রহমান, বসুন্ধরা, এবং এর বাইরে বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে সরকারটির কোনো সম্পর্ক ছিল না। ভারতের সম্পর্ক কি করে জনগণের সাথে হবে, যেখানে যে সরকারের সাথে তারা সম্পর্ক করেছে তাদেরই জনগণের সাথে সম্পর্ক নাই। এখন আপনি যদি দেখেন যে কোণঠাসা অবস্থা থেকে ভারত রিকোর্স করতে হবে, যেটা আমরা মনে করি যে রিপ্রাইজ করতে হবে এবং তাকে নতুন করে এই প্লেবুকটা সাজাতে হবে। প্লেবুকটাতে দেখুন, কূটনীতিতে নিশ্চয়ই আমরা জানি আপনার 2 স্টেপ পেছনে এসেও আপনি কৌশল প্রণয়ন করতে পারেন। আপনাকে বুঝতে হবে যে আমি বাংলাদেশ ইস্যুতে 20 বছর ধরে একটা ভুল পলিসিতে আছি এবং আপনার আগের সেই মৌকা, আগের সেই আরাম আয়েশ ভুলে যেতে হবে। আপনাকে বুঝতে হবে দেশটি এখন তার হিস্সা চায়, দেশটির ট্রানজিটের পয়সা চায়, এবং সেখানে অবৈধভাবে যে ভারতীয়রা কাজ করছিল, বিগত সরকারটি যেদিকে নজর দিচ্ছিল না, দেশটি এখন তাদের দিকে নজর দিয়েছে। অথবা আপনি সীমান্ত হত্যা, আজও আমরা যখন এখানে বসে কথা বলছি একজন নাগরিককে ভারত হত্যা করেছে। পৃথিবীর কয়টা সীমান্তে অন্য দেশের নাগরিক হত্যা করা হয়? আমরা বলতাম ভারত নাকি আমাদের বন্ধু দেশ এবং তার নাকি আমাদের রক্তের সম্পর্ক। তো রক্তের সম্পর্কের দেশে সীমান্ত হত্যা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো কূটনীতির ভাষায় কি করে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক আমি ঠিক জানি না। আচ্ছা, এখন ভারতের এই কোণঠাসা অবস্থা থেকে তাকে বেরোনোর জন্য তার হোমওয়ার্ক করতে হবে। এবং আমার মনে হয় যে অনেক সময় রাজনৈতিক অভিলাষ একটা দেশকে বিপদগ্রস্ত করে ফেলে, খাদে ফেলে দেয়। ভারত এখন সেই জার্নিতে আছে। তাকে আমার ধারণা সেন্সেবল ডিপ্লোম্যাটদেরকে কাছে টানতে হবে, বলতে হবে যে আমরা এখন প্রফেশনালি একটা ডিপ্লোম্যাটিক জার্নিতে যেতে চাই। রাজনৈতিক উচ্চাভিলাষ ভারতের এখন, শোনেন, রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীকে রেডি হতে বলেছেন, বাংলাদেশ পরিস্থিতি অবজার্ভ করতে বলেছেন। এগুলা কিন্তু খুবই গুরুতর তথ্য, এগুলাকে খাটো করে দেখার উপায় নেই। আপনি জানেন যে বাংলাদেশে শুধু শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার না, এখানে সংস্কৃতি অঙ্গন, গণমাধ্যম এবং আমাদের শিল্পী সমাজ, তাদের ভেতরেও ভারতের বিভিন্ন ধরনের কর্মতৎপরতা আছে, প্রীতি রয়েছে, গোয়েন্দা তৎপরতা আছে, প্রীতি রয়েছে। কোথাও কোথাও সম্প্রীতির বাংলাদেশ নামে আমরা সংগঠন বেরিয়ে আসতে দেখেছি, যারা ওখানে বৃষ্টি হলে এখানে ছাতি তুলে ধরতে পারেন। তাই তো বাংলাদেশের নাগরিকরা এদেরকে নিয়ে হাসাহাসি করে। এখন ভারত যদি নিজেকেও একটি হাস্যকর জায়গায় দেখতে চায়, তাহলে তার আগের কৌশলে থাকা ভালো। আর যদি ভারত চায় যে একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে একসাথে এগোতে, তাইলে ভারতকে নতুন বাংলাদেশের জনগণের ভাষা বুঝতে হবে। দেখুন, ডিপ্লোমেসির নিশ্চয়ই একটা বড় চেষ্টা হচ্ছে মানুষের ভাষা বোঝা এবং সময়ের ভাষা বোঝা, রাজনীতির ভাষা বোঝা। ভারত আবার ক্লাসরুমে ফেরত যেতে হবে। তাদেরকে আমরা বেশ বিচক্ষণ এবং পেশাদার ভাবতে শুরু করেছিলাম, তাকে আবার ক্লাসরুমে ফেরত গিয়ে হোয়াইট স্পেসে নতুন করে বাংলাদেশের সময় এবং জনগণের অভিলাষকে চিত্রণ করতে হবে, সেই অনুযায়ী ডিপ্লোমেসি সাজাতে হবে। শুধুই বাংলাদেশ নাকি নিশ্চয়ই অন্যান্য প্রতিবেশী? আমি বাংলাদেশ বলে বারবার বলছি, সেটি নেপালের ক্ষেত্রে করতে হবে, ভুটানের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে, মালদ্বীপের ক্ষেত্রে। দেখুন, মালদ্বীপের ভদ্রলোক মাত্র 5 লাখ জনসংখ্যার দেশ, সে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ভারতীয় সৈন্যদের চাই না। কাজেই ভারত আমেরিকা হওয়ার স্বপ্ন দেখছে এবং সে বাংলাদেশকে পেয়েছিল সোল এজেন্সি হিসাবে, যেখানে নির্বাচনও আমি দেখব, আমেরিকাকে আর দেখভাল করতে হবে না। আমরা ভারতের উচ্চাভিলাষকে সাধুবাদ জানাই। সে আজকে চাঁদে কিংবা মঙ্গল গ্রহে মহাকাশ যান পাঠাক, এটি আমরা চাই, কিন্তু তাকে মনে রাখতে হবে গ্রাউন্ড রিয়ালিটি কি। এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধিতার যে স্বাভাবিক সেন্টিমেন্ট, আমার 54 বছর বয়সে আমি কখনো তা দেখিনি। এবং কারা এই সেন্টিমেন্ট ধারণ করছে? 18 থেকে 24, এই জনগোষ্ঠী, এরা আরও 50-60 বছর বেঁচে থাকবে। কাজে ভারতকে বুঝতে হবে তার কূটনীতি 50-60 বছরের জন্য মুখ থুবড়ে পড়েছে। অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী, লাদাখে যখন উস্কানি দিল চীন, এখন অরুণাচলের ভিতরেও তারা ঢুকে পড়েছে। আমরা দেখছি যে এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ভারত বেশ কর্তৃত্ববাদী, ভারত বরঞ্চ উস্কানি দেয়। চীনের ক্ষেত্রে উস্কানি পেলেও তারা পিছু হতে থাকে, অনেকখানি নীরবতা পালন করে, এবং এটি নিয়েও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কথা উঠেছে, কেন একটা সমুচিত জবাব দিচ্ছে না মোদী সরকার। মোদী সরকারের এই আচরণ কি ভারতকে অনেক পেছনে নিয়ে যাচ্ছে, নাকি তাদের ন্যাশনাল স্ট্র্যাটেজি এরকম অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও? যেটা আমি বলবো যে ভারত বুঝতে হবে যে বাস্তবটা কি। এখন বাস্তব হচ্ছে যে ইন্ডিয়া যে ফর্মেডেবল চ্যালেঞ্জ, মানে
আপনার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, পভার্টি, ওয়াটার ক্রাইসিস, সব রকম দেশের ভিতরে আপনি মানে যদি নিউজগুলো ভালো করে দেখেন এবং ভালো করে বিশ্লেষণ করেন, ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টগুলো পড়ে দেখেন, আমার কাছে আসে এগুলো। ওরা এখন বলছে মোদিকে যে তুমি এগুলো ছেড়ে দিয়ে তুমি এখন পুট ইউর হাউস ইন অর্ডার, নাহলে আমরা ইন্ডিয়ার ডিসকন্টেন্ট ইন্ডিয়াতে বাড়তেছে। নর্থ ইস্ট ওই যে চিকেন নেকটা, যেটা আমাদের ছাত্ররা বলছিল চিকেন নেক, ওরা খুব সুন্দর করে বুঝতে পারলো যে চিকেন নেক থেকে আমাদের যে একটা ডিপ্লোম্যাটিক লেভারেজ আছে, 18 কিলোমিটার, 18 কিলোমিটার, এখান থেকে যদি বাংলাদেশ চায় এমন একটা রিটেলিয়েশন দিতে পারে ইন্ডিয়াকে যে সারা জীবনে ভুলবে না, কিন্তু বাংলাদেশ ওই পথে হাঁটে নেই এবং আমরা হাঁটতে চাই না। কিন্তু এর মানে না যে ইন্ডিয়া শুড টেক আস ফর গ্রান্টেড, যেটা একজন পলিটিশিয়ানের জন্য আমরা যে প্রাইসটা বাংলাদেশ পে করলো, পুরা ইনস্টিটিউশন ডিস্ট্রয় হয়ে গেছে। তো এখন এগুলো কিন্তু প্রফেসর ইউনূস যেটা বলেছে, আমরা খুব ফর্চুনেট প্রফেসর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল নোবেল প্রাইজ লরেট, মানে আমি ওনার সঙ্গে অনেক আগের থেকে চিনি। উনি ইজ অ্যাকসেপ্টেবল, জাপানে আসছিল, উনি অ্যাকসেপ্টেবিলিটিটা খুব বেশি। এটার মধ্যে আমাদের ক্যাশ ইন করা দরকার, এবং এই মিটিং যদি ইন্ডিয়ার সঙ্গে নাও হয় কিন্তু অন্যদের সঙ্গে উনি, আমি আশা করি উনি দেখা করবেন, আর উনি সবার সাপোর্ট নেবেন, সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে আমাদের ফ্রেন্ডলি দেশ বাংলাদেশে কিন্তু সবাই লাইক করে, কারণ আমরা এমন একটা দেশ যে সঙ্গে সবার সঙ্গে। আর এই সার্কের যে রিভাইভালটা, এই প্রস্তাবটা কিন্তু খুবই টাইমলি প্রফেসর ইউনূসের। সার্কটা রিভাইভ করতে হবে, এটা ইন্ডিয়া চায়নি এতদিন, আমরাও চুপ করেছিলাম। এটা আমাদের একটা ডিপ্লোম্যাটিক একটা উইকনেস। এখন যে আমাদের ডোমেস্টিক্যালি যাই হোক না কেন, আমরা এখন শক্তির জায়গা আছি। আমাদের জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কি, আবার দেখিয়ে দিয়েছে। জনগণ মানে হচ্ছে ছাত্র জনগণ। আমি শুধু বলি যে চায়নার সাথে ভারতের যে সম্পর্ক, তাতে কিন্তু ভারতকে আমরা খুব সুবিধাজনক অবস্থায় দেখি না। কেননা আপনি নিজেই বলছিলেন যে 60 কিলোমিটার জায়গা নিয়েছে। এর আগেও বেশ সীমান্ত স্থলপথ ভারত কিন্তু অধিকার হারিয়েছে চায়নার কাছে। অভ্যন্তরীণ রাজনীতিতে নরেন্দ্র মোদী সরকার যতই যুদ্ধের দামামা বাজাক এবং তার শক্তিমত্তা, এবং উনি নিজেকে অবতার ঘোষণা করেছিলেন, উনি মানুষ না, উনি উপর থেকে নেমে আসে কেউ। তো এইসবের পরেও কিন্তু আমরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে চায়নার বিষয়ে ভারতের অর্জন কিন্তু খুব কম দেখি। দ্বিতীয় দেশ হচ্ছে পাকিস্তান। দেখুন, এই নরেন্দ্র মোদী এবং তার হিন্দুবাদী রাজনৈতিক দল আরএসএস, বিজেপি, তারা নির্বাচন নিয়ে সবচেয়ে বড় কৌশলটি প্রণয়ন করেন, যেমনটি শেখ হাসিনা করতেন। তার নির্বাচনের আগে তার নামে সিনেমা বেরোতো হাসিনা, আরেকবার নির্বাচনের নামে তার বাবার নামে মুজিব, তাই তো? এগুলো একটি সাজানো প্রোপাগান্ডার অংশ। ভারত কি করেছে? সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তানের ভেতরে, করেছে কি করেনি, কোন জায়গায় করেছে, কি করেছে, কিন্তু নির্বাচনে যেন তিনি বেনিফিট পান এমন সময়ে করেছেন। ঠিক আছে, এখন ভারতের জনগণ 10 বছর প্রতারিত হওয়ার পরে তারপরে তারা টের পেয়েছেন যে আরে এই লোকটা তো একটা অদ্ভুত ঘটনা ঘটায়। নির্বাচন আসলে হিন্দুত্ববাদ, নির্বাচন আসলে উনি ধ্যানে চলে যান, গুহার ভেতরে ঢুকে যান, অবতার ঘোষণা করেন, পাকিস্তানে একটু সার্জিক্যাল স্ট্রাইক করেন, রাম মন্দির উদ্বোধন করেন। এবং এবারে নির্বাচনে ভারতের মিডিয়া প্রেডিক্ট করেছিল ঠিক উল্টাটা। ভারতের যারা নির্বাচন পর্যবেক্ষক এক্সিট পোল করেন, তারাও প্রেডিক্ট করতে পারেনি। মানুষের মনে তাকে ছিল যে আমরা মোদিকে এবার ফেলে দিব, এবং তারা লিটারেলি তাই করেছেন। যেখানে রাম মন্দির হয়েছে সেখানে উনি হেরেছেন, এবং বিজেপি তার সেই যুদ্ধের দামামা ভারতের রাজনীতিতে বাজাতে পারেনি। এখন ভারতকে আসলে প্রতিবেশীদের, চায়না বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ, আমি একদমই একমত। বাংলাদেশকে কিন্তু ভারত আগের জায়গায় তো নাই, এমনকি সমানভাবেও না। বাংলাদেশকে একটা ব্রাইট রাইজিং স্টার হিসাবে ভারতকে বিবেচনা করতে হবে। এটি একটি নতুন চ্যালেঞ্জ ভারতের জন্য। কারণ আমার যতটুকু ধারণা, ছাত্র জনতা, সৈনিকদের যে অভ্যুত্থান হয়েছে, এটি ভারতের জন্য বোঝা,
সেই অনুযায়ী ব্যবহার করার জন্য ভারতকে নতুন করে আপনার অনুশীলন করতে হবে এবং বাংলাদেশকে ভাবতে হবে গণতন্ত্রের সূতিকাগার এবং এইখানে গণতন্ত্র থ্রাইভিং। আপনি দেখেন এখানে যে কোনো মত পথের মানুষকে আমরা এখন কথা বলতে দেখছি এবং সেটি কিন্তু কারো যদি ধর্মীয় অধিকার রাজনীতিতে কেমন হবে এই আলোচনাও হয়ে থাকে, এটি তো আমরা কমফোর্টেবল। আমরা যদি কমফোর্টেবল হতে পারি, ভারতের আনকমফোর্টেবল হওয়ার কি আছে? আচ্ছা, আরও একটা প্রশ্ন সেটি আমি একটু শুধু বলি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের ইশারায় পরিচালিত হয় এবং আগামীতে যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা কেউ কিন্তু ভুল ক্লাসরুমে ঢুকে গেছেন। তারা ভাবছেন ভারতের আনুগত্য ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। এটি কিন্তু এবার বুমেরাং হবে। আপনি ভারতের আনুগত্য পেয়েছেন মানে আপনি আমার কাছে বর্জনীয়। আচ্ছা, কোনো দলকে দেখছি যে যেহেতু তারা 15 বছর দেখেছে যে আগের সরকারটি ভারতের আনুগত্য সার্টিফিকেট নিয়ে আসতো, তারা একবার সার্টিফিকেটের জন্য গেছে। কোনো নাগরিক সমাজ তাদেরকে এই মাথা থেকে ভারতের ক্যাপটি খুলে ফেলতে হবে। আর কেউ গণমাধ্যমের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো ইনসিডেন্ট হলে সেটিকে এমন করে সাজান যাতে বিজেপি অথবা অর্ণব গোস্বামী অথবা ভারতীয় মিডিয়ার অথবা ভারতের গোয়েন্দা সংস্থার সেটি পিক করতে সুবিধা হয়। একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটিকে একটি ন্যাশনাল ট্রেন্ড বানানো হয়। আমাদেরকে খুব সতর্ক হতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে, কেননা আপনি দেশের ভেতরে ষড়যন্ত্রকারীরা এখনও আছেন এবং ওই পারের ষড়যন্ত্রকারীরাও এখনও আছেন এবং তাদের মধ্যে সক্ষতা সব ধরনের যোগাযোগ আছে। কোনো নন ইস্যু, কোনো বিচ্ছিন্ন ইস্যু যেন আমাদের স্থিতিশীলতাকে নষ্ট না করতে পারে। অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে আমার শেষ কোশ্চেন, যেটি সাংবাদিক আশরাফ কাসার বলছিলেন যে আমরা তো জানি যে এটি ওপেন সিক্রেট, এটি তো স্পষ্ট করে বলাই যায় আওয়ামী লীগের যে ভারত নির্ভরতা, এবং এটিও বাস্তবতা ভারতের শক্তি মত্তা দিয়েই এখানে টিকে ছিল আওয়ামী লীগ, একের পর এক নির্বাচন করতে পেরেছে। ঠিক আশরাফ কাসার যেটি মেন করতে চাইলেন, অন্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ আবার ভারতের প্রচ্ছন্ন সহযোগিতা কামনা করছে এবং এমন একটি ধারণা আমাদের জন্মেছে এবং বিশেষ করে নির্বাচন আগে তো এটা এস্টাবলিশড হয়েছিল যে ভারতের প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া হাসিনা সরকারকে যেমন সরানো সম্ভব নয় কিংবা নির্বাচনেও আসা সম্ভব নয়। এই মানসিকতা পোষণ এখনও কি করা সমীচীন কিনা এই মুহূর্তে এসে? ফ্যাক্টটা কি, রিয়ালিটিটা কি? যদি সত্যিকারে যে ভারতের যদি এত ইম্পর্টেন্ট রোল প্লে করতো, তাহলে আপনি ইলেকশন রিগ করলেন কেন? আপনার একটা ইলেকশন কমিশনার এখন সে বলছে যে এটা ইলেকশনটা ছিল না, আপনি তখন কেন বলেননি? তখন কেন আপনি রিজাইন করেননি? আপনি দেখেন আমাদের ন্যাশনাল ক্যারেক্টারটা। এখন আমাদেরকে কিছুটা দায়িত্ব নিতে হবে জাতি হিসাবে, যে কেন আমরা অ্যালাউ করলাম, কেন একজন প্রধানমন্ত্রী 15 বছর এভাবে রুল করে যাবে জাতির উপরে। আর আপনারা রাত্রেও হোক হোক, আপনি অনেক কিছু জানেন, আমি অনেক কিছু জানি, কারা রাত্রে গিয়ে দেখা করতো, কারা পয়সা খেয়েছে, কারা পয়সা খাইছে, যে বড় বড় কথা বলছে তারা অনেকে পয়সা খেয়ে, বুঝলেন? তো এইটা হচ্ছে যে আপনি যদি আপনার নিজের দেশকে, ইফ ইউ ওয়ান্ট টু পুট ইউর হাউস ইন অর্ডার, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যে কোনো ধর্ম হোক না কেন, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, আপনাকে কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে। আর আমি আল্লাহর কাছে মাথা নত করি, ঈশ্বরের কাছে মাথা নত করি, আর ঈশ্বরের কাছে চাই। এটা হচ্ছে আমার ফাইনালি। আপনার যে চরিত্র না থাকে, ইন্টিগ্রিটি না থাকে, আপনি দেশ বিক্রি করতে রাজি আছেন, তাহলে কিন্তু আপনি যে কোনো কারণে আসেন না কেন, আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি আসেন না কেন, আমার দেশ আপনার মতো লিডারকে দরকার নাই। এই পলিটিক্সে চেঞ্জ করতে হবে। আর ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি সবচেয়ে ডিফিকাল্ট। আপনি জানেন যে ফ্রান্স, যে নেক্সট ডোর ফ্রান্স চ্যালেঞ্জ অ্যাক্রস, ফ্রান্সে প্রত্যেক দিন সরকার পড়তে হয়, পার্লামেন্টারি ডেমোক্রেসি। এখানে একটা নিউট্রাল আম্পায়ার দরকার। হার ম্যাজেস্টিজ গভর্নমেন্ট, হার ম্যাজেস্টিজ অপোজিশন, এটা আছে, আমরা চিন্তা করতে পারি না। অপোজিশন হচ্ছে শত্রু, এটা কিন্তু ব্রিটিশে। তারপরে জেন্টলম্যান, লেট আস অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। এই কয়েকটা যে প্রেরিকুইজিট, এটা মিট করতে না পেরে ফ্রান্সে তখন ডিগল এসে ফিফথ ফ্রেঞ্চ রিপাবলিক করলো। ওটা কি ফিফথ রিপাবলিকটা কি? যারা আজকে কনস্টিটিউশনের কথা বলছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব, আমি এক্সপার্ট না, কিন্তু আপনারা ফিফথ রিপাবলিকে দেখেন, ইটস এ ম্যারেজ, ইটস এ কোহ্যাবিটেশন বিটুইন পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল। এটা করার পরে ফ্রান্সে স্টেবিলিটি আসছে। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আপনি এটা
ইয়ে করতে পারবে না। ইট নিডস এ থরো কাইন্ড অফ নিউ বিগনিং। সাংবাদিক আশরাফ কায়সার, আপনার কাছে আমার শেষ কোশ্চেন, মানে ছোট্ট করে যদি এক লাইন দিতে, আমরা শেষ পর্যায়ে হাসিনার যেমন পতন দেখলাম আমরা, তার এক ধরনের মৌলবাদিত্ব, তার এক নায়কত্ব, সেরকম সময় কি মোদির জন্য ফিরে আসছে? যেহেতু চারিত্রিক অনেক মিল আমরা দেখতে পাই দুজনের মধ্যে, সময়টি কি ফুরিয়ে আসছে আপনার তাই মনে হয়? মোদিজ ডেজ আর নাম্বারড, তার সময় ফুরিয়ে আসছে। জনগণের যেহেতু ভারতের নির্বাচন ব্যবস্থা আমাদের মতো এত খারাপ না এবং ক্রেডিবিলিটি আছে শক্তপোক্ত, সেই কারণে নির্বাচনী আপনি এবারের যে ঝাঁকুনি দেখেছেন, কংগ্রেস ধ্বংসস্তূপ থেকে উঠে এসে যেভাবে মোদিকে চ্যালেঞ্জ করেছে, এবং মোদির আরেকটু হলে সরকার গঠনের কোনো সম্ভাবনা কিন্তু ছিল না। এখন যদি আপনি 85 সিটে কারচুপি হয়েছে মনে করে আপনি যদি পুনরায় মূল্যায়ন করেন, মোদি কিন্তু তার পার্লামেন্ট মেজরিটি হারাবে। আরেকটা জিনিস হচ্ছে ভারতের নাগরিকরা, দেখুন ভারতে 80% বা 70% মানুষ হিন্দু, তারা বুঝতে পেরেছেন যে হিন্দুত্ববাদী রাজনীতি তাদের কোনো মঙ্গল বয়ে আনছেন না। এবারের নির্বাচনে তারা ওই হিন্দুরাই ভোট দিয়েছেন মোদির বিরুদ্ধে, যারা একসময় তার দামামার সঙ্গী হয়েছিলেন। এখন দেশটি যখন গণতান্ত্রিকভাবে বিপজ্জনক জায়গায়, ধর্মীয় আবরণে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে উপস্থাপিত হচ্ছে, এবং আমরা যদি পারি বাংলাদেশে মোদি এবং ভারত সরকারের গত 15 বছরের অপকর্মের সহযোগী হিসাবে তাদের যে চেহারাটা সেটি তুলে ধরতে পারলে, এবং বিশ্বে মোদি এবং ভারতকে যে কত খারাপভাবে রিপ্রেজেন্ট করছে, এই জিনিসটা যদি আপনি ভারতীয় জনগণের কাছে পৌঁছাতে পারেন, আমার ধারণা আগামী নির্বাচনের আগেই মোদি সরকারকে বিদায় নিতে হবে ভারতের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ সাংবাদিক আশরাফ কায়সার, ধন্যবাদ অ্যাম্বাসেডর রাশেদ চৌধুরী। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। নিশ্চয়ই ভারতের রাজনীতি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এই দক্ষিণ এশিয়ার জন্য সেটি বোঝার অনেক কিছু রয়েছে। নিশ্চয়ই আমরা আলোচনা অব্যাহত রাখবো। ভালো থাকুন, শুভরাত্রি।